নমস্কার, শুরু করছি ভোটের ক্যারাভান। ভোটের ক্যারাভান নিয়ে আমরা চলে এসেছি কলকাতার একদম লাগোয়া বালি কেন্দ্রে, একদম গঙ্গার ধারে, জাস্ট গঙ্গার ওপারেই দক্ষিণেশ্বরের মন্দির, এবং এখনো এপারে গঙ্গার পাশে অনেকগুলো পুরনো বনেদি বাড়ি তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ছাপ বহন করছে। এরকমই এক জায়গায় আমরা আজকে এসেছি ভোটের ক্যারাভান নিয়ে। বালির মানুষ কি ভাবছেন, বালিতে কোন কোন ইস্যুগুলো ফ্যাক্টর হতে পারে, বা গোটা রাজ্যে বা গোটা দেশে যে ইস্যুগুলো চর্চিত হচ্ছে এই মুহূর্তে, সেগুলো কতটা ছাপ ফেলতে পারে বালি কেন্দ্রের নির্বাচনে, সেটা নিয়ে আলোচনা করব, সেটা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের একদম বাঁদিকে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা চৌধুরী। কালই আপনারা জানেন যে কংগ্রেসের তালিকা ঘোষণা হয়েছে এবং প্রিয়াঙ্কা চৌধুরী তিনি বালি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রিয়াঙ্কা, আপনাকে শুভেচ্ছা। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে অলোকা সরকার। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিজিৎ ব্যানার্জি, এবং একদম ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে পৌলমী আদক, এবং আমাদের সঙ্গে রয়েছেন এখানকার সাধারণ মানুষ, বিভিন্ন দলের সমর্থক সদস্যরা। তাদের কাছেও যাব, তাদেরও কথা শোনার চেষ্টা করব। আর যে সময় দাঁড়িয়ে আমরা আজকের ভোটের ক্যারাভান শুরু করছি, আমরা জানি যে সমস্ত নজর এই মুহূর্তে সিইও দফতরে। আজ বিকেল থেকে সেখানে রীতিমতো একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়, কারণ হঠাৎই জানা যায়, যেটা কলকাতা টিভিতে আমরা যে খবর ব্রেক করি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ যাচ্ছেন সিইও দফতরে, এবং সিইও দফতরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সিরিয়াস অভিযোগ এনেছেন। তিনি অভিযোগ করেছেন যে 30,000-এর কাছাকাছি ফর্ম 6 সেগুলো নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, সিইও দফতরে পাঠানো হয়েছে, যে নথিগুলো বান্ডিল বাঁধা অবস্থায় নির্বাচন যে সিইওর যে দফতর সেখানে রয়েছে। তিনি অভিযোগ করছেন অমিত মালভিয়ার ফোনে তিনি চাপ সৃষ্টি করেন, অর্থাৎ অমিত মালভিয়া চাপ দেন যাতে এগুলো গ্রহণ করা হয়, এবং এই সমস্ত ফর্ম 6 যাদের, তারা এই রাজ্যের ভোটারই নন। অত্যন্ত সিরিয়াস অভিযোগ, বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আজ সকালে দেখেছি নন্দীগ্রাম কেন্দ্রের হেভি ওয়েট প্রার্থী, নন্দীগ্রামের ইনকামবেন্ট বিধায়ক, বিদায়ী যে বিধানসভা, তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আজ সাড়ম্বরে নন্দীগ্রামে জন্য মনোনয়নপত্র, নন্দীগ্রাম কেন্দ্রের জন্য তিনি মনোনয়নপত্র পেশ করেছেন। সব মিলিয়ে সব পক্ষে সাজো সাজো রব। আমি প্রথমে পৌলমীর কাছেই আসি, কারণ এই মুহূর্তে যখন আমরা আলোচনা শুরু করছি পৌলমী, তখন খুব সিরিয়াস একটা অভিযোগ এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে পৌঁছে গেছেন সিইও দফতরে, এবং তার বক্তব্য যে এখন 30,000-এরও বেশি ফর্ম 6 আপনারা জোর করে ঘুর পথে বেআইনিভাবে সেখানে জমা দিচ্ছেন, এবং যেটা হাতে নাতে তারা ধরে ফেলেছেন। মাইক তুলেন। সর্বপ্রথম এখানে উপস্থিত প্যানেলে আমাদের মৌপ্রিয়াদি, ওনাকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তাদের প্রত্যেককে, এবং সামনে উপস্থিত দর্শক মণ্ডলীকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। সর্বপ্রথম হচ্ছে, রাজনীতির ময়দানে এখন সাজো সাজো রব। প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃত্ব, তারা তাদের নিজের রাজনীতির যে প্রচার অভিযান তা চালাচ্ছেন। তার মাঝখানে এতদিন ধরে আমাদের বাংলার পাপ্পুদা হঠাৎ করে আজকে উদয় হয়েছেন এবং সিইও দপ্তরে পৌঁছেছেন, এবং তার এই যে অভিযোগ, সে অভিযোগের এখনো পর্যন্ত কোনো প্রমাণ বা সত্যতা হাতে পাওয়া যায়নি। সম্পূর্ণটাই কিছু ভিডিও তারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শুনে নিন, যখন আমি বলবো তখন শুনে নেবেন, তাহলে আপনাদের সবারই উত্তর দিতে সুবিধে হবে, কারণ প্রশ্নটা তো আমার করার কথা, এটা আমার কাজ। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কয়েকটি ভিডিও, সেগুলো দেওয়া, সেই ভিডিওর সত্যতা ডেফিনেটলি কলকাতা টিভি যাচাই করেনি, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘরে নথি সেগুলো পড়ে রয়েছে, অর্থাৎ বান্ডিল বাঁধা নথি পড়ে রয়েছে। আবারও বললাম, যে তথ্য হঠাৎ করে আমার বাংলার পাপ্পুদা অর্থাৎ অভিষেক বাবু দিয়েছেন, সেই তথ্যের কোনো সত্যতা এখনো পর্যন্ত প্রমাণিত নয়, এবং কোনো তথ্যের সত্যতা যদি প্রমাণিত না হয় সে বিষয়ে আমার মনে হয় আমাদের মন্তব্য করা উচিত নয়। এবং এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যখন এই ধরনের নানা রকম অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে দেখা গেছে অতি সক্রিয়তার ভূমিকা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল অনেক ক্ষেত্রেই এই ধরনের ভূমিকা গ্রহণ করেছেন, কিন্তু তারপরে তথ্য তলাশ যখন খনন করা হয়েছে, খননে কিন্তু আলটিমেট আমি শুধু একটা কথা বলে দিই, আপনি একটু আগে বাংলার পাপুদা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করেছেন। আপনি ডেফিনেটলি জনসভা প্রচার সেখানে আপনি করতে পারেন, অন্যরা অন্য অনেক কিছু, কিন্তু আমার ডিবেটের একটা রুল আছে, আমি এখানে কোনো দলের কোনো নেতা, তিনি যে দলেরই হন না কেন, নেতা নেত্রী, তাদের সম্পর্কে কোনো অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় আনপার্লামেন্টারি বা তাকে হেয় করা শব্দ সেটা
ব্যবহার করা থেকে আমার স্পিকারদের বিরত থাকতে বলি। যেমন শুভেন্দু অধিকারী নিয়ে কেউ বললে আমি সেটাতেও বিরত করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বললে সেটাতেও বিরত করব, শুভঙ্কর সরকার নিয়ে বললে সেটাতেও বিরত করব, মোহাম্মদ সেলিম নিয়ে বললে সেখানেও বিরত করব। পলিটিক্যাল পয়েন্টে আলোচনা হোক, পলিটিক্যাল ইস্যুতে আলোচনা হোক, কিন্তু কোনো অকারণ অনভিপ্রেত শব্দ সেগুলো এমনি ইউটিউবে করা যেতে পারে, নিজের ব্যক্তিগত ইউটিউবে, ব্যক্তিগত প্রচারে, বাট এই ডিবেটটাতে না। আমি অভিজিৎ বাবুর কাছে আসবো। অভিজিৎ বাবু, নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি, মৌপিয়াদি উপস্থিত আছেন, কলকাতা টিভি সহ সকলকে শুভ সন্ধ্যা, সবুজ অভিনন্দন। বিষয়টা হচ্ছে আসলে এটাই বিজেপির সংস্কৃতি, যারা ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বোধন করে তারা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদককে এই বিষয়টা তো আমি অলরেডি ইন্টারফেয়ার করেছি, কাজে আমার মনে হয় না যেটাকে আর ড্র্যাগ করার কোনো মানে আছে। আপনি এই ইস্যুতে বলুন, যেটা পৌলমী আদৌ যে পলিটিক্যাল পয়েন্টটা তুলেছেন, যে আপনারা অভিযোগ করছেন, কিন্তু প্রমাণ কি রয়েছে? প্রমাণ বলতে আজকের সময় দাঁড়িয়ে বারবার তৃণমূল কংগ্রেস প্রতিটা ক্ষেত্রে আজকে পশ্চিম বাংলাকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে, বাংলা বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, এই এসআইআর এর মধ্যে দিয়ে আমরা কন্টিনিউ দেখেছি যেভাবে মানুষকে 2014 সালে একটা সরকার আসার পর থেকে কন্টিনিউ লাইনে দাঁড় করিয়ে গেছে। সেই লাইন ছাড়া মানুষকে আর কিচ্ছু দেয়নি এই ভারতীয় জনতা পার্টি। যতবার 2014 বলুন, 2016 বলুন, কখনো নোটবন্দি, কখনো জিএসটি, কখনো আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক, এইভাবে লাইনে দাঁড় করিয়ে গেছে। আর এসআইআর এর মধ্য দিয়েও আজকে লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল সম্পাদক, যেটা গুরুতর অভিযোগ করেছে, আপনারা সকলেই শুনেছেন এবং সকলেই দেখছেন, যে এই যে ফর্ম 6 যেভাবে জমে রাখা হয়েছে এবং ভিডিও প্রকাশ করা হয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী নয়, সারা বাংলার জন্য, সারা বঙ্গবাসীর জন্য এটা খুব একটা ভয়ের জায়গা। আমি আসবো এখানে, এক সেকেন্ড, আমি এখানে আসি একটু অলকা সরকারের কাছে। অলকাদি, একটু আপনার কাছে আমি এই বিষয়ে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে গোটা বিষয়টা একটা অত্যন্ত সিরিয়াস অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে চর্চিত হচ্ছে, যে ফর্ম 6 অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর এই মুহূর্তে ফর্ম 6 ঘুরপথে বেআইনিভাবে জমা দেওয়া হয়েছে, যারা আসলে নাকি বাইরের বাসিন্দা, এ রাজ্যের ভোটারই নন, এরকম অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তিনি সিইও দফতরে গিয়ে অভিযোগ এনেছেন। প্রথমেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে প্রত্যেক রাজনৈতিক দলকে আমি আমার রক্তিম অভিনন্দন জানাচ্ছি। এমনিতে আমরা জানি যে এসআইআর এর নাম করে বহু বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, এবং এটা আমরা আগেই বলেছি, এতদিন পরে মাননীয়ার ঘুম ভাঙলো কেন? এসআইআর নিয়ে তো প্রথমে আপনারা জানেন মুর্শিদাবাদের সাপনাম বানু, যে সেই প্রথম মুস্তারি বানু, সেই তো প্রথম এটা নিয়ে আদালতে মানে অভিযোগ জানায়। তা আমরা বলছি যে একটাই, যে বৈধ ভোটার যারা, তাদেরকে দীর্ঘদিন তারা এখানে রইল, হঠাৎ বাংলাদেশি তকমা অনেককে দেয়া হলো, বাংলায় কথা বললে বার করে দেয়া হবে। আমাদের কথা হচ্ছে বৈধ ভোটার যারা, কি ফর্ম 6 কোথা দিয়ে জমা হয়েছে, কি জমা হয়েছে, আমরা তার কোনো কিচ্ছু আমরা দরকার নেই। বৈধ ভোটার প্রত্যেককে আগে ভোটারের নাম, আমরা ভোট নয়, আমরা ভোটের অধিকারটা চাই। বৈধ ভোটার যেন একজনও বাদ না যায়, তাদের নাম তোলার পর যেন নির্বাচন হয়। আমি আসি একটু প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, সকলকেই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। দেখুন, এসআইআর নিয়ে সবচেয়ে বেশি যিনি সরব হয়েছেন এই দেশের, তিনি আমাদের সর্বভারতীয় নেতা এলওপি রাহুল গান্ধীজি। আমরা বারবার বলেছি যে এসআইআর প্রক্রিয়াটা একটা চোখে ধুলো দেওয়ার প্রক্রিয়া মাত্র, যার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মানুষ। এখানে একটা প্রিয়াঙ্কা একটা প্রশ্ন আছে, যে ডেফিনেটলি আপনি যেটা বললেন আমি একদম একমত, যে রাহুল গান্ধী প্রথম তিনি এই এসআইআর ইস্যুতে তিনি সুর চড়িয়েছিলেন, এবং তিনি বিহারে নির্বাচনের মুখে দাঁড়িয়ে আমরা দেখেছি প্রায় সপ্তাহ দুয়েকের একটা প্রোগ্রামও তিনি সেখানে করেছিলেন। প্রশ্ন হচ্ছে যে বিহারের এসআইআর এর পর যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম, এখানে যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে দেখাই যাচ্ছে যে বাংলায় সবচেয়ে বেশি জটিলতা, নানা রকমের জটিলতা, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা শুধু বাংলায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটাটা একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে, যেখানে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করতে হয়েছে। বিহারে যেখানে এতটা ভোকাল ছিলেন রাহুল গান্ধী,
কেন এখনো পর্যন্ত একবারও বাংলার মাটিতে এসে তিনি এসআইআর নিয়ে সরব হলেন না, বা বাংলার এসআইআর নিয়ে তিনি কেন সরব হলেন না? দেখুন, প্রথমেই একটা কথা বলি, এখানে রাহুল গান্ধীজির হয়ে আমাদের এখানে যিনি পিসিসি প্রেসিডেন্ট আছেন শুভঙ্কর সরকার, তিনি বিহারে আপনাদের পিসিসি প্রেসিডেন্ট নেই? অবশ্যই বিহারে আছে, পিসিসির কোনো প্রেসিডেন্ট নেই আপনাদের? অবভিয়াসলি আছে, কিন্তু তাহলে? এই মুহূর্তে শুভঙ্কর সরকারই কিন্তু প্রথম মামলাটা করেছিলেন না না, এখানে সেটা তো SIR বটেই, নিয়ে। কিন্তু দেখুন, এবং তার মানে তো আপনি রাহুলজি বলতে খুব পারেন না- তাড়াতাড়ি আসবেন। তার মানে সেটা আমি জানি, কিন্তু তার মানে তো এটা হতে পারে না যে বিহারে, তাহলে বলুন যে বিহারে আপনাদের পিসিসি প্রেসিডেন্ট এত দুর্বল ছিল যে রাহুল গান্ধীকে ময়দানে নামতে হয়েছিল, এখানে পিসিসি প্রেসিডেন্ট সবল তাই তাকে আসতে হচ্ছে না? দেখুন নাকি আসলে এই ব্যাপারটাকে, বাংলার এই ইস্যুটাকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা সিরিয়াসলি নিচ্ছেন না? যদি সিরিয়াসলি না নিতেন তাহলে অবশ্যই 294 আসনে 20 বছর বাদে বাংলা একা লড়তো না, এবং অবশ্যই সিরিয়াসলি নিচ্ছেন। এবং ওনারা জানেন যে বাংলায় দক্ষ যারা সেনা আছে তারা সকলে ঝাঁপিয়ে পড়েই এসআইআর এর আমরা সবার আগে বিরোধিতা করেছিলাম। বিরোধিতাটা এই কারণে করেছিলাম কারণ 2002 সেটা সালে শুভঙ্কর কিন্তু- সরকার থেকে শুরু করে একের পর এক প্রদেশ নেতা তারা যেটা করেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাট আপনিও জানেন যে রাহুল গান্ধীর বিকল্প নিশ্চয়ই অন্য কেউ হতে পারেন, নাকি আপনি মনে করেন যে রাহুল গান্ধীর বিকল্প আছে? বিকল্প নয়, কিন্তু রাহুল গান্ধীর বাব্বার শের, রাহুল গান্ধীর সৈনিক হিসেবে আমরা সকলে এখানে উপস্থিত। তাই আমাদের প্রত্যেকের এখানে যতটা আমরা যেভাবে অভিযোগটাকে নিয়ে গুরুতর এই অভিযোগটা প্রথম থেকে লড়ে এসেছি, সেটাই রাহুল গান্ধীজির লড়াই। এবং অবশ্যই রাহুল গান্ধীজি নিজেও আসবেন, উনি নিজেও বলবেন। কিন্তু তার পাশাপাশি সবচেয়ে বড় কথা যেটা নিয়ে আজকে আলোচনাটা শুরু হলো, যে এই একটা অভিযোগ আজকে অভিষেক ব্যানার্জি করেছেন। আমরা তো এই অভিযোগ আরো বিভিন্ন ক্ষেত্রে করেছি। এসআইআর একটা ভোট চুরির প্রক্রিয়া, কিন্তু আরেকটা ভোট চুরির প্রক্রিয়া যেটা এই বাংলায় সবচেয়ে বেশি হয় সেটা হলো মানুষকে ভোট দিতে দেয়া হয় না, মানুষের ভোট পড়ে যায়, মৃত ব্যক্তির ভোট পড়ে যায়, এবং যারা যারা ভোট দিতে যায় তাদেরকে ভয় দেখানো হয় যে তুমি যদি ভোট দিতে যাও তাহলে কিন্তু তোমার ব্যবসার ক্ষতি করা হবে। আমি আসবো এই জায়গায়, কারণ এরকমই একটা খুবই সিরিয়াস অভিযোগ, সেটা দীর্ঘদিন কিন্তু এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠে আসছে, এবং একাধিক নির্বাচন সেখানে আমরা দেখেছি যে নির্বাচন সুষ্ঠু বা অবাধভাবে হচ্ছে কিনা তাই নিয়ে বড়সড় প্রশ্ন থেকে গেছে। এবং আজকে আমরা সকালে দেখেছি যে কিরেন রিজিজু, সুকান্ত মজুমদার, পীযূষ গোয়েলরা তারা ইলেকশন কমিশন, তারা জাতীয় নির্বাচন কমিশনে গেছেন, এবং সেখানে তারা ঠিক এই প্রসঙ্গ তুলে বলেছেন যে রাজ্যে সরকার তারা একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মুখ্যমন্ত্রী তিনি হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন না হয়। এরকম সিরিয়াস অভিযোগও আজকে আমরা তুলতে দেখেছি দিল্লির বুকে কিরেন রিজিজু, সুকান্ত মজুমদার, পীযূষ গোয়েলদের। ছোট্ট একটা বিরতির পর আমি এ প্রসঙ্গে ফিরবো। এর পাশাপাশি বালির কি কি ইস্যু সেগুলো জানার চেষ্টা করব। দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। আমি একদম বালি প্রসঙ্গে আসি, আমি পৌলমীর কাছে আবার একবার যাই। পৌলমী, আমরা যদি দেখি যে 2016 আমরা দেখেছিলাম যে এখান থেকে জয়ী হয়েছিলেন বৈশালী ডালমিয়া, এবং 2021 আমার মনে আছে যে একটা লাইভ শো চলাকালীনই বৈশালী ডালমিয়ার কিছু মন্তব্য, সেই সাথে আমিও ছিলাম। সেই সময় সেখানেই তিনি শাস্তিমূলক ব্যবস্থা ফেস করেন, এবং তারপর তার দিল্লি গিয়ে যোগদান, এবং তারপর তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু সেবার তিনি পরাজয় বরণ করেন। এবার এখানে দাঁড়িয়ে আপনাদের যে লড়াইটা, সেই লড়াইটা কতটা কঠিন বলে আপনারা মনে করেন? আপনারা কি পারবেন? কারণ বালি যদি আমরা দেখি যে বালি হচ্ছে একটা আরবান কেন্দ্র। দেখুন, সর্বপ্রথম বিষয় হচ্ছে আমাদের যে বিধানসভা নির্বাচন কিন্তু আমাদের যে বিধানসভার এলাকা, সেই এলাকার কিছু নির্দিষ্ট পয়েন্টের ওপর তৈরি হয়। তো আমার বিধানসভা নির্বাচনে আমরা যারা সাধারণ মানুষরা রয়েছে তাদের কাছ থেকে আশা করব তারা বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাসকে দেখেন এবং তার সম্পূর্ণ পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করেন, এবং তাকে নিয়ে আগামীতে নিজের যে জায়গা, সেই জায়গাকে কিভাবে তৈরি করবেন তার একটা ম্যাপ তৈরি করেন। তো আমার বাংলার সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে আমার বালি বিধানসভা, তাদের আমরা জানি বৈশালী ডালমিয়া পরাজিত হয়েছিলেন প্রার্থী হিসেবে বিজেপি থেকে, কিন্তু ভোটের এই পরাজয়ের ব্যবধান খুব বিশাল একটা ছিল না, সর্বপ্রথম এটা। দ্বিতীয়ত, আমাদের এখানে রানা চ্যাটার্জি প্রার্থী হয়েছে 6200 একদমই। তো যেখানে রানা চ্যাটার্জি উনি হচ্ছেন আমাদের এখানে জয়ী প্রার্থী। তো বিগত 5 বছর মানে 1-2 দিন নয়, অনেকগুলো দিন,
সেই দিনে বালির মানুষের প্রাপ্তির ঝুলিটা যদি আমরা খুলি তাহলে দেখতে পাবো বালি বিধানসভার প্রত্যেকটা রাস্তায় জল যন্ত্রণা। আকাশে সূর্য থাকে কটকটে রোদ্দুর নিয়ে, কিন্তু পায়ের মাটিতে নর্দমার পচা জল। আমরা যদি বালি বিধানসভার প্রাপ্তিটা দেখি তাহলে দেখতে পাবো নিকাশি ব্যবস্থার সম্পূর্ণ অব্যবস্থা। প্রত্যেকটি নর্দমা একেবারে টইটুম্বুর হয়ে ভর্তি রয়েছে, তা সে শীতকাল হোক, গরমকাল হোক অথবা বর্ষাকাল। আমরা যদি বালি বিধানসভার প্রাপ্তির ঝুলি দেখি তাহলে দেখব প্রত্যেকটি রাস্তায়, ফ্ল্যাটের পাশে হোক কিংবা গলির ভেতর, হাই রোড হোক অথবা স্কুলের সামনে আবর্জনার স্তূপ। আমরা যদি বালি বিধানসভার প্রাপ্তির ঝুলিটা খুলি তাহলে দেখব কেদারনাথ, যে হাসপাতালটা আমার বালির ঐতিহ্য, আমার বালির মা, অনেক মায়েরা আছেন, আমাদের মায়েরা এবং তারও পুরনো যারা রয়েছেন তাদের আমরা অনেকেই জানি ওই বালিতে কেদারনাথেই তাদের জন্ম। হয়তো আমরা এখানে অনেকেই আছি যাদের কেদারনাথে জন্ম হয়েছে। সেই রকম একটা মাতৃসদন, সেটা বন্ধ হয়ে যাওয়া এবং নির্বাচন আসবো এরকম একটা সময় দাঁড়িয়ে সেই সেবায়তনে দাঁড়িয়ে ওই কেদারনাথ হসপিটালে দাঁড়িয়ে আমার যিনি এখানকার এমএলএ ছিলেন তার প্রদক্ষিণ করা এবং তার দলের পক্ষ থেকে একটা বক্তব্য উঠে আসা যে ওই কাজটা নাকি এখন হবে। এবং আর একটা সব থেকে বড় বিষয় যেটা সংক্ষেপে বাকি গোটা বালি জুড়ে যে অনুন্নয়ন এবং যে অব্যবস্থা তা দেখে তার দলের নেতৃত্ব, তার দলের নেতারাই তাকে আর বালির প্রতি ভরসা রাখতে পারলেন না, পাঠিয়ে দিলেন শিবপুরের প্রার্থী কড়া খুব করে। স্পষ্ট অভিজিৎ, যে এক হচ্ছে যে আপনাদের যিনি এর আগে 5 বছর বিধায়কের দায়িত্ব পালন করেছেন, বিধায়ক রানা চ্যাটার্জি, তাকে এখান থেকে সরানো হয়েছে। আমরা দেখেছি এবার বেশ কিছু এরকম চেঞ্জেস আপনাদের লিস্টে রয়েছে। এমনকি 74 জন পুরনো বিদায়ী এমএলএ তারা টিকিটও পাননি। তো প্রশ্ন হচ্ছে যে বালির মতো একটা মোটামুটিভাবে শহুরে, পুরোটাই একটা শহুরে একটা কনস্টিটুয়েন্সি, সেখানে যদি বেসিক অ্যামেনিটিসগুলো সেগুলো নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকে, তাহলে তো এই প্রশ্ন উঠবে যে আপনারা কি করেছেন যেটা নিয়ে আপনারা এইবার কনফিডেন্ট থাকতে পারেন বা মানুষের কাছে গিয়ে আবারও ভোট চাইতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আমাদের বালির পরিস্থিতি যা ছিল, আমাদের লাইট পোস্ট ছিল 2011 সালের আগে, কিন্তু সেই পোস্টে আমাদের আলো ছিল না, আমাদের রাস্তাঘাট ছিল এবং পুরোটাই খানাখন্দে ভরা। 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর, বোর্ড তৈরি হবার পর কাজ হয়েছে, ঝকঝকে রাস্তা হয়েছে, আলো হয়েছে, বিভিন্ন জায়গায় পুরো পৌলমী যে কথাগুলো বললেন সেগুলো কি উনি একেবারে ভিত্তিহীন কথা বললেন? দেখুন, বিষয়টা হচ্ছে একটা রানা হচ্ছে চট্টোপাধ্যায়কে সরাতে কেন হলো? সর্বভারতীয় নেত্রী আজকে সারা রাজ্য জুড়ে প্রায় 74 জন নতুন আজকে প্রার্থীকে এধার ওধার অদল বদল করা হয়েছে, নতুন প্রার্থী দেওয়া হয়েছে এবং বহু প্রার্থীকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ দলের নির্দেশ এবং তৃণমূল কংগ্রেসই সেই সাহস দেখায় যে নতুন তুর্কিকে নিয়ে আসা। এবং বালির বুকে আমাদের যে জনপ্রিয়, আমাদের আগে পৌর পিতা ছিলেন কৈলাস মিশ্রদা, ওনাকে প্রার্থী করা হয়েছে এবং তিনি আসার পর থেকে, তাকে প্রার্থী ঘোষণা করার পর থেকে আমরা জানি একটা আইনত জটিলতা ছিল যেটা রাজ্যপাল সই করেনি, তার জন্য বালিতে দীর্ঘদিন আজকে ভোট হয়নি। তার কিছুটা একটা খামতি ছিল, সেই খামতি কাটিয়ে রানা চট্টোপাধ্যায় যখন অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব পেল, তিনি চেষ্টা করেছেন বালির যে জায়গায় সাধারণ মানুষের যে অভিযোগগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে পূরণ করা। এবং তারপর কৈলাসদার নাম ঘোষণা হওয়ার পর থেকে কৈলাসদা চেষ্টা করেছে এই পৌরসভায় যে আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলে বিভিন্ন জায়গায় যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান। আজকে এই সময় দাঁড়িয়ে আমার আগের দিদি বললেন, উনি বলুক এই অঞ্চলে তিনি যেখান থেকে এলেন কটা নর্দমা উপচে পড়ছে, কটা জায়গায় উজাড় করে আজকে আবর্জনা স্তূপ হয়ে আছে, সেটা চেষ্টা চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সেটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং আগামী দিনে আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে আপনি বলছেন যে চেষ্টা চলছে, আগামী কয়েকদিনের মধ্যে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার বক্তব্য 5 বছরে পরিষ্কার হলো না, আপনার ভোটের মুখে পরিষ্কার, মানুষ কি সেটা আমরা একটা কথা বলি, 5 বছরে যদি নোটিস করবেন না? 5 বছরে আপনি যদি নিজেই পরিষ্কার বললেন না যে হয় না, কয়েকদিনে পরিষ্কার হয়ে যাবে। কিছু কিছু জায়গায় যেটুকু আবর্জনা জমে ছিল সেটা একটা মিউনিসিপ্যালিটিতে একটা বোর্ড না থাকায় কিছুটা সমস্যা থাকায় সেটা পূরণ হচ্ছে এবং প্রায় 90% থেকে 95% সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং বাকি যেটুকু আছে সেটা স্বাভাবিক, একটা তো পরিবেশ ছিলই।
তার কারণ হচ্ছে আমরা দেখি ভাগাড়ে আগুন লেগে যাওয়ার পর একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আবর্জনাটা সেখানে মানে পৌঁছচ্ছিল না। তারপর সেই অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা ঘটেছিল সেটা ক্লিয়ার হওয়ার পর থেকেই আবার আমি আবর্জনা আগের মতো আসবো একটা উঠে ছোট্ট এসেছে। বিরতি, আমি অলকাদির কাছেও আসবো, আমি প্রিয়াঙ্কার কাছেও আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান বালি থেকে সরাসরি। ফিরে এলাম বিরতির পর। আমি অলকাদির কাছে আসি। অলকাদি, এই জায়গায় দীর্ঘদিন আপনাদের বিধায়ক ছিলেন, কণিকা গাঙ্গুলি তিনি ছিলেন। পরবর্তী যে সময়টা, সেই সময় দাঁড়িয়ে যে উন্নয়নের কথা তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়েই বলে এবং তারা এই উন্নয়নের কথা বলে, তারা এমনও বলে যে তারা এতটাই উন্নয়ন করেছে যে আর কিছু প্রায় বাকি নেই। এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনি বালির যে চিত্রটা, সেটা নিয়ে কি বলবেন, যে সেখানে কতটা উন্নয়ন হয়েছে? বালির চিত্রটা বালির মানুষের কাছে পুরো পরিষ্কার। দুয়ারে জঞ্জাল চলে এসেছে। উনি বলছেন, আমার কলিগই বলছি, উনি বললেন যে এই ভাগাড়ে আগুন লেগেছে, তো রিসেন্ট লেগেছে, দোরগোড়া জঞ্জালে ভর্তি, অপসারণ হয় না, পৌর বোর্ড নেই। 10 সালের পর আমার মনে হয় না যে কেউ লাইন দিয়ে ভোট দিয়েছেন, পৌর নির্বাচন হয়নি। হয়নি কেন? পৌর বোর্ড হয়নি কেন? যে কেউ দাঁড়াতেন পৌর বোর্ডে, যে কেউ কাউন্সিলর পেত, বালির মানুষ একটা পরিষেবা পেত। একটা কোনো তার সার্টিফিকেট হলে আমাদের বিধায়কের কাছে দৌড়তে হতো। তারপর কোনো সুব্যবস্থা নেই। লাইট, ঠিক কথা, লাইট লেগেছে, রাখতে তো হবেই, কারণ রাস্তা তো এবারে কেউ হুঁচট খেয়ে পড়বে, তো সেই জন্য রেখেছে। আজকে বালির মানুষ জানে তারা কি অবস্থায় আছে। 18 সালে বন্ধ হয়ে গেল কেদারনাথ। আমি নিজে জন্মেছিলাম ওইখানে, একটা আবেগ থাকে। আমার মনে হয় অনেকেরই সন্তান এখানে জন্মেছে, তাদের আজকে এত বছর ধরে হঠাৎ এখন মনে হলো কেদারনাথ তৈরি হবে। আরে বাবা, কেদারনাথ একটা আজকে গরিব মানুষ, তারা কোথায় একটা প্রসূতি মা তাদের সন্তান প্রসব করার জন্য কোথায় যাবে? কেদারনাথ হলো না কোনো কিছু। বলুন তো, এই যে রবীন্দ্র ভবনটা 1980 সালে তখন আমাদের জ্যোতিবাবু এটা শিলান্যাস করেছিলেন, 1990 সালে এটাকে উদ্বোধন করেছিলেন জ্যোতিবাবু। আজকে বলুন বালির মানুষ কি পেয়েছে? 100 বার উনি অনেক উন্নয়নের কথা বললেন, সত্যি কি হয়েছে? উন্নয়ন কি হয়েছে? বালির মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন? রাস্তাঘাট, জল জঞ্জাল দেখে আসুন, জঞ্জালের ভর্তি, জল নিকাশি ব্যবস্থা নেই, বেআইনি ফ্ল্যাট কিনা হয়েছে। তাহলে পরিষেবা কি উন্নয়ন আমি হয়েছে? আসবো, আমি একটু প্রিয়াঙ্কার কাছে আসি। প্রিয়াঙ্কা, দেখুন, ওনারা দুজনেই অনেক কিছু বললেন। আমি শুধু একটাই কথা বলবো, যখন আমি ছোট ছিলাম তখন বাবাকে জিজ্ঞেস করতাম যে বাবা হঠাৎ করে রাস্তা তৈরি হচ্ছে কেন? বাবা বলতো ওই যে ভোট এসে গেছে, তখন সিপিএম এর জামানা। আজকেও দেখি যে হঠাৎ করে ভোট এলেই রাস্তাটা তৈরি হয়, তার আগে হয় না। 5 জঞ্জালে বছর সরে যাবে, ধরে অভিজিৎদা বলেছেন। রাস্তা কিন্তু দিন তৈরি পাঁচেকের হয় মধ্যে, না। তাই তো? 5 বছরে রাস্তা তৈরি হয় না। আপনি বলছেন যে এখনের ক্যান্ডিডেট তৃণমূলের, আমার শুধু তার কাছে একটাই, আমি তার নিজের ওয়ার্ডের মেয়ে, আমার শুধু তাকে একটা নির্দিষ্ট প্রশ্ন আছে যে মাতোয়ালা চৌরাস্তার ওই এলাকার রাস্তা হঠাৎ কি করে তৈরি হলো যখন ওনার নাম অ্যানাউন্স হবে বা হচ্ছে এরকম টাইমে? তার আগে 5 বছর ধরে বিধায়ক কোথায় ছিলেন? আর আমরা জানেন তো তখনই কাউকে পরিবর্তন করি যখন তাকে দিয়ে হয় কাজ হাসিল হয় না, আর নয়তো তার থেকে মানে তৃণমূলের ক্ষেত্রে অবশ্য তার কাছ থেকে টাকা ঠিকঠাক ভাবে পাওয়া যায় না। এটার ক্ষেত্রেই একমাত্র তৃণমূলের প্রার্থী চেঞ্জ হয়। তো হয়তো অন্য জায়গা থেকে টাকাটা ঠিকঠাক ভাবে পেয়েছেন, তাই জন্য প্রার্থীটা চেঞ্জ হয়েছে। এবং বিজেপি যে বলছেন যে এটা হয় না, আমি গুজরাট মডেল ওনারা সব জায়গায় বলে বেড়ান। আমি ঘুরতে ভালোবাসি, ঘোরার জন্য এবং একটি ডায়েটিশিয়ান হিসেবে একটা সেমিনার অ্যাটেন্ড করতে গুজরাটে গেছিলাম। ওপরের রাস্তা ঝাঁ চকচকে, কিন্তু ভেতরে গলির ভেতর ঢুকুন, তার ভিডিও এখনো আমার কাছে আছে। আমি আপনি যদি চান যে কেউ কোনোদিন দেখতে পারেন, সেখানে রাস্তা এবড়ো খেবড়ো জঞ্জালে ভর্তি। তাই আমি মনে করি না যে বাংলা বা গুজরাটের মধ্যে কোনো ডিফারেন্স আমি আছে। আসবি যে পৌর পরিষেবা, যে এই যে এত বছর ধরে ভোট হয়নি, আপনি বললেন, আপনি রাজ্যপালের দিকে আঙুল তুললেন, কিন্তু সার্বিকভাবে অভিজিৎ বাবু, যে এইটা তো একটা মানুষকে ভাবাবে যে একটা যে প্রত্যেক নাগরিক মানুষের তাদের এই পুরসভার, তার কাছে একটা পুরসভার একটা কনসেপ্ট থাকবে, তার কাছে তো একটা পৌর পরিষেবার একটা নির্দিষ্ট একটা সিস্টেম থাকবে। দেখুন, বিষয়টা হচ্ছে, আমার আগের বক্তা তিনি বললেন 2010 সালের পর থেকে বালিতে পৌর ভোট হয়েছে কিনা সেটা আমার মনে নেই। ওনাকে একটু মনে করিয়ে দিতে চাই, 2015 সালে বালিতে পৌর ভোট হয় এবং 2018 সালের 10ই ডিসেম্বর অবধি সেই ভোট ছিল।
সেটাকে ভোট হয়েছিল, আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি নিজে না না, ক্যান্ডিডেট ছিলাম, আর ভোট আমার হয়েছিল তারও কি? আগে আমার হ্যাঁ। আর এক দিদি বললেন, ওখান থেকে কথা বলবেন না প্লিজ, তার আগে আরেক ওখান দিদি থেকে কথা বললেন বলবেন না প্লিজ। যে কে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে কিনা জানি না। আমি দিদিকে প্রশ্ন করব, আপনি বলুন 2016, 2019, 2021, 2024 আমি আগের লোকসভা নিয়ে শুধু এই বলতে নির্বাচন চাই, লোকসভাতে শুধুমাত্র 62 নাম্বার ওয়ার্ড থেকে লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে এবং 2021 বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি একটি মেয়ে সে রয়েছে ব্যাঙ্গালোরে ট্রেনিং করতে গিয়েছে, তার জায়গায় দাঁড়িয়ে আমার বালিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্য মেয়েকে এজেন্টদেরকে বারবার করে ইনফ্লুয়েন্স করে ভোটে ভোট দেওয়ার জন্য জোর করা হয়েছে। বেরিয়ে যান এই বালির বুকে দাঁড়িয়ে, যেই জিটি রোড প্রতিদিন সদা ব্যস্ততাময় জিটি রোড, আপনি যান বেলুড় বাজার রোজি টেলার্সের সামনে নির্বাচন এসেছে, এই বালির বুকে দেব আসছে, দেব আসার উন্মাদনায় এই বালির বুকে ওই রোজি টেলার্সের সামনে যে ভেঙা চোরা রাস্তা, মানুষ খানাখন্দে পড়ে যাচ্ছে, খটখটে রোদ্দুরে জল, সেই রাস্তায় দেব আসছে বলে ওপর দিয়ে কম্বলের টয়লেটের মতো করে বড় বড় আশা ইটকে রোলার মেশিনে চালা হচ্ছে। বালির মানুষ ভালো মতো জানে যে বালিকে ওপর থেকে সাজানোর প্রক্রিয়া। বড় কথা যারা বলছে বালির মানুষ কি পেয়েছে সেটা মানুষ জানে। প্রপার্টির দুর্নীতি পেয়েছে, বালির মানুষ 13 কোটি টাকার প্রপার্টির দুর্নীতি পেয়েছে। বালির মানুষ অভিজিৎ বাবু থামতে বলে থামতে হবে প্লিজ, না না থামতে বললে তখনই থামতে হবে। ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ভোটের কারভান। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। তিনজনের তরফ থেকে, তিনজন বিরোধীর তরফ থেকে অনেকগুলো প্রশ্নবাণ এবং অভিযোগের তীর আমরা দেখতে পাচ্ছি যে আপনার দিকে চলে এসেছে অভিজিৎ দা, তো একটু আপনার রিয়াকশন নিয়ে নেব। রিঅ্যাকশন কিছুই নয়, শুরুতেই বলি এমনিতে আজকে 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 এই প্যানেলে অভিজিৎ ব্যানার্জি সংখ্যালঘু যদি দেখা যায়, সবাই মহিলা, তো সেখানে বিষয়টা দাঁড়িয়ে- হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পৌলমীদিকে বলি দুঃখ করার কিচ্ছু নেই, দেবকে উনি দেখতে পারেননি, প্রচন্ড ভিড় ছিল। আর কারণ এটাই স্বাভাবিক, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ আসবে আর মানুষের উচ্ছ্বাস, মানুষের না, আবেগ, অভিজিৎ দা, মানুষের উনি এক সেকেন্ড, ভালোবাসা এক সেকেন্ড, পাবে না। পৌলমী যেটা সেটা বলছেন, হচ্ছে এক সেকেন্ড, পৌলমী যেটা বলছেন, পৌলমী মানুষের আবেগ, দেবকে দেখতে মানুষের আবেগ নিয়ে তো তার কোনো বক্তব্য নেই, তার বক্তব্য হচ্ছে কিন্তু রাস্তাটা হলে নাগরিক পরিষেবার জন্য হবে। তৃণমূলে শাসক দলের সাংসদ এলেন কি, বিধায়ক এলেন কি, শাসক দলের মন্ত্রী এলেন, তার জন্য হবে না। দেখুন প্রতিটা আজকে ওনার 35টা পয়েন্টটা কিন্তু দেবকে নিয়ে আবেগকে ঘিরে নয়, ওনার পয়েন্ট হচ্ছে দেব আসবে বলে রাস্তা কোন রকমের মেরামতি কেন করা হচ্ছে সেটা নিয়ে। দেব আসবে বলে রাস্তা মেরামতি নয়, আজকে 35টা ওয়ার্ড বালি বিধানসভার মধ্যে যে বালি মিউনিসিপ্যালিটি আছে তার 35টা ওয়ার্ড, এই 35টা ওয়ার্ডে আজকে প্রতিটা ওয়ার্ডে আজকে উন্নয়নের কাজ চলছে। খালি আজকে থেকে নয়, কিছু যে দপ্তরের কিছু বিশেষ প্রক্রিয়া থাকে সেগুলো আটকে ছিল, নির্বাচনের আগে সেই প্রক্রিয়াগুলো সব প্রসেসগুলো পাস হয়েছে এবং প্রতিটা ওয়ার্ডে, বালির প্রতিটা ওয়ার্ডে রাস্তাঘাট প্রক্রিয়া শুধুমাত্র প্রার্থী ঘোষণা হবার পরেই হয় কেন? রাজনৈতিক দলের কাছে এটাই আমার প্রশ্ন। প্রার্থী ঘোষণা হওয়ার পর নাগরিক পরিষেবা যেটা আমার যিনি প্রার্থী হলেন, প্রার্থী হবার পর যখন শপথ গ্রহণ করেন সেই মুহূর্ত থেকে ঠিক একজন যেমন পুলিশ তার যে দায়িত্ব, সেই দায়িত্ব যখন শপথ গ্রহণ করেন পুলিশের ইউনিফর্ম পরবার জন্য, আমরা যদি মনে করি রাজনীতিটাকে আমরা আমাদের পেশা হিসেবে না নিয়ে রাজনীতি মানুষের পরিষেবা দেবার জন্য, এটা আমাদের কাছে একটা গুরু ধর্ম, তাহলে পরে একটু এক সেকেন্ড, এবার অন্যদের রেসপন্স একটু সংক্ষেপে নিয়ে নি। আমরা বলছি যে যদি তাই হয়ে থাকে তাহলে রাস্তাটা, উনি যেটা বলছেন রাস্তার কাজ চলছে, তাহলে যদি নির্বাচন ঘোষণার পর রাস্তা হয়, আমি বলবো প্রতি মাসে নির্বাচন হোক, বালির মানুষ পরিষেবা পাক। 15 সালে এটা জানা উচিত, নির্বাচন ঘোষণার আগে থেকে রাস্তাঘাট সবই চলছে, আগে থেকেই সব আপনারা হয়তো দেখতে পান না, আমরা দেখতে পাবো কি আপনার তো করে? বলাই উচিত না 34 বছরে কি হয়েছিল, 34 বছর বলবেন না, ওসব গল্প 34 বছর কি হয়েছিল এটা তো জানতে হবে। 34 বছরের গল্প বলবেন না, 34 বছরের গল্প শেষ হয়ে গেছে, শুরু জঞ্জালে পড়েনি, 34 বছর মানুষ শেষ করে পড়ে দিন। যেত। তাহলে কি একটা জিনিস আপনারা মেনে নিচ্ছেন যে 34 বছর সেটাই
প্রত্যেক দিন বাংলাকে আমরা একটু একটু করে পিছিয়ে গেছি এবং বালিও পিছিয়ে গেছে। আমরা দেখে রেখেছি আমরা গোটা ভারতবর্ষের বিরুদ্ধে বসিনি। আমাদের আলোচনা বালি বিধানসভাকে নিয়ে যখন মানুষের জীবনের মান হচ্ছে আমরা আমাদের ল্যান্ডস্কেপে অলকাদি বললে থামতে হবে। একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরবো। দেখতে থাকুন ভোটের ক্যারাভেন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভেন বালি থেকে সরাসরি। আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমার সহকর্মী রয়েছেন জগন্নাথ আমাদের সঙ্গে। আমি খুব সংক্ষেপে অডিয়েন্স থেকে কিছু প্রশ্ন নিয়ে নেবো, একটু হাত তুলবেন প্লিজ। জগন্নাথ যাও। মৌপ্রিয়া দিয়ে আমরা যারা এই মোটামুটি স্কুলে লেখাপড়া করছি, কলেজে লেখাপড়া করছি, অথবা এই নিজেদের কোর্স কমপ্লিট করে ধরুন চাকরি বাকরির দিকে চেষ্টা করছি, আমাদের কাছে প্রশ্নটা খুব পরিষ্কার যে গোটা রাজ্য জুড়ে 17,000 স্কুল বন্ধের পথে, তার মধ্যে প্রায় 4,000 স্কুল যেটা অলরেডি বন্ধ হয়ে গেছে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে প্রায় 5,900 ওপরে মদের দোকানের 5 বছরে শুধুমাত্র লাইসেন্স দিয়েছে রাজ্যের সরকার। ডবল ডবল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যারা ইয়াং জেনারেশনের ভোট নিয়েছিল, তাদেরকে ইয়াং জেনারেশন কেন ভোট দেবে? এবং বিরোধী হিসাবে যে বিজেপি এত কথা বলছে, যে বিজেপি এসআইআর করে ভোট চুরি করে চেষ্টা করছে যে বিহারে যেমন ভোটে এসেছে আবার পশ্চিমবঙ্গে ভোটে আসবে, তারা কি আশা করছে যে যুব সম্প্রদায় তাদেরকে ভোট দেবে, নাকি যুব সম্প্রদায় সম্পূর্ণরূপে তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে? ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে দুজনের কাছে প্রশ্নটা নিয়ে যাব, একদম সংক্ষেপে 30 সেকেন্ড করে প্লিজ। প্রথমে অভিজিৎ দা, তারপর পৌলমী। বিষয়টা হচ্ছে আজকে যুবকদের স্বপ্ন, যে স্বপ্ন 2014 সালে নরেন্দ্র মোদী দেখিয়েছিল স্বপ্নের ফেরিওয়ালা হয়ে, যে বছরে 2 কোটি বেকারের চাকরি। ওনার প্রশ্নের প্রথম ভাগটা আপনাদের দিকে, যেদিকে স্কুল আর না আমি শুনেছি তো প্রশ্নটা, আমি প্রশ্নটা এখানে ইন্টারপ্রেট করতে পারবো না। দেখুন বিষয়টা হচ্ছে যে এদিকে আপনারা চাকরির ব্যবস্থা করতে পারছেন না, আপনারা স্কুলের ব্যবস্থা করতে পারছেন না, স্কুল বন্ধ হচ্ছে, অন্যদিকে মদের দোকানের লাইসেন্স আপনারা দিয়ে না, যাচ্ছেন। এগুলো তো ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগের তো মানে কোনো এই নেই। আজকে উনি একটা বড় তালিকা তৈরি করছেন, উনি এই জায়গায় দাঁড়িয়ে বলুক আজকে কোন কোন স্কুল বন্ধ হয়েছে তার তালিকা দিই। ধন্যবাদ। পৌলমী। পশ্চিমবাংলার বুকে যে পার্টির আগমন বাংলা থেকে শিল্পকে বিতরণ করে, পশ্চিমবাংলার বুকে যে পার্টির আগমন এই বাংলায় বুকে বসে বেকার যুবকরা কেন এসেছিলেন ধর্ণা মঞ্চে, সিঙ্গুরের ধর্ণা মঞ্চে? দেখুন, আপনি যেটা রেফার করলেন সেটা তো সিঙ্গুর থেকে টাটা প্রকল্প বিতরণ। একদমই দাঁড়িয়ে সেখানে এবং দাঁড়িয়ে ঠিক যে গত 15 বছরে অ্যাঙ্কার ইনভেস্টর কেন আসেনি, এই প্রশ্ন ওঠে। একদমই সিঙ্গুরের তাই। ধর্ণা মঞ্চে রাজনাথ সিং কেন? দেখুন, রাজনাথ সিং 15 বছর আগে সিঙ্গুরের ধর্ণা মঞ্চে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজন ব্যক্তি হিসেবে। তার যে ধর্ণা, সেই ধর্ণা থেকে ওনাকে রাজনাথ সিং এবং শ্রমিক সৌজন্যতার খাতিরে ওনার যে ধর্ণা, সেই ধর্ণায় উনি অসুস্থ হয়ে পড়বেন, সেখান থেকে দাঁড়িয়ে একজন সর্বভারতীয় নেতা হিসেবে ওনার এটা দায়বদ্ধতা, একজন অভিভাবকের মতন উনি ওখানে উপস্থিত হয়েছিলেন ওনাকে এই ধর্ণা প্রত্যাহারের জন্য। কিন্তু এই বাংলার বুকে দাঁড়িয়ে আমি আমার বেকার যুবক সমাজদের কাছে, শিক্ষিত যুবক সমাজদের কাছে এবারটাই দিতে চাই, পশ্চিমবঙ্গের বুকে যদি ভারতীয় জনতা পার্টির আসে এই নির্বাচনে নির্বাচিত হয়ে, তাহলে পরে মিথ্যা ওই দেবের মতন ঘাটার মাস্টার প্ল্যান 3 বার ধরে উদ্বোধন হবে না। এই বাংলার বুকে নতুন নতুন হাব তৈরি হবে এবং দেশে 2 কোটি বেকারের যে চাকরি বছরে সেটা হয়েছে, নিঃসন্দেহে হওয়ার প্রক্রিয়া চলছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নতুন করে সমস্ত জায়গায় নতুন কারখানা এবং বিভিন্ন হাব এই জায়গা থেকে তৈরি হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তৈরি হবে। শুধুমাত্র পশ্চিমবাংলা তার ব্যতিক্রম। এক সেকেন্ড, আমি একটু অলকাদির প্রসঙ্গে বলছি। সত্যি কথা, শিক্ষিত বেকার যারা আছে, উনি অভিজিৎ বাবু বলেন কোন স্কুল বন্ধ, আপনি কি মুক্তকেশীতে গেছেন, পালঘাটে গেছেন, গজেন্দ্রতে গেছেন, সামনে 3টে রেখেছি। আমার এখানে একটা প্রশ্ন আছে, এক সেকেন্ড অলকাদি, একটা প্রশ্ন আছে। ডেফিনেটলি যখন সরকারি স্কুল বন্ধের কথা বলা হয়, কারণ আমরা সরকারি স্কুলে পড়েই বড় হয়েছি, কোথাও দাঁড়িয়ে কি সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে বেসরকারি শিক্ষার দিকে সোসাইটিকে ঝুঁকতে বাধ্য করার যে বীজটা, সেটা কি 80-র দশকের মাঝামাঝি প্রাথমিকে ইংরেজি তোলা থেকে নয়?
কখনোই নয়। তখন কে একটা বলছে স্তর কখনোই উচ্চ নয়? উচ্চ বংশ তারা পড়িয়েছে। কে বলছে নয়? না, কখনোই নয়। সেটা গরিব মানুষের সরকারি স্কুলে যাদের পয়সা করেছিল উচ্চ বর্গের তখন লোক, থেকে কি আমাদের বেসরকারি না, স্কুল ব্যাঙের আপনার সাথে ছাতার মতো অলিতে গলিতে গজাতে শুরু করেনি? গজাতে শুরু করেছে, কিন্তু আমাদের ঘরে বাচ্চারা, আমার ঘরে, আমি আজকে তো যে একবারে- এতগুলো স্কুল বন্ধ ঠিকই, হয়েছে। যেমন এই সরকারের দায়, তেমন তার যে রুট কজটা সেখানে ফিরতে হবে না, তার দায় আপনাদের নিতে হবে না? আজকে একটা গোটা জেনারেশন তারা যে প্রাথমিক স্কুলে শিখতে পারলো না ইংরেজি, একটা গোটা জেনারেশন তারা এখনো তাদের মেধা থাকা সত্ত্বেও, কম বেশি যেমন যার মেধা থাক, একটা বড় বড় অংশের মানুষ তারা সেইভাবে ইংরেজি শিক্ষাটায় শিক্ষিত হতে পারলাম না, এই হীনম্মন্যতায় তারা ভোগেন। আপনাদের দায় নেই? একদমই নেই। কে বলেছে আপনাকে? আমার আগের জন্মে আমার যে আমি কথাই বলছি, আমার এমন তো কিছু একবারে অনেক দিনের বয়স নয়। আমার তারা অনেক ইংরেজি বয়স। বলতে না, আমার না, অনেক তারা কি বয়স। ইংরেজি বলতে পারে না? আমার এটা অনেক একদম বয়স, ধারণা। তাই আমার পুরোনো কথাগুলো মনে আছে। এখনকার কথায় আমি বলছি, সরকারি তখন একটা গরিব মানুষ তারা হয়তো সব সরকারি স্কুল থেকে, আমি নিজে সরকারি স্কুল থেকে ইংরেজি জানি না, সরকারি স্কুল আমাদের থেকে এই পাস করেছি। কনসেপ্টটাই সর্বপ্রথম কিন্তু- ভুল। গরিব মানুষ সরকারি স্কুলে পড়বে, আর যিনি অর্থবান বিত্তবান হবেন তিনি বেসরকারি স্কুলে পড়বেন। আমাদের এই কনসেপ্টটাই প্রথমত ভুল। শিক্ষা ছিল না। আমার কাছে সরকারি জায়গায় দাঁড়িয়ে পৌলমী, এক তখন তাই সেকেন্ড, না ছিল। তখনকার দিনে তাই ছিল না। এক সেকেন্ড, বেসরকারি স্কুল ব্যাঙের ছাতার মতো গজাতে শুরু করেছে এবং যারা বিত্তশালী তারা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠাতে বাধ্য হয়েছেন এবং সেখান থেকে ওই সংস্কৃতিটার জন্ম হয়েছে তখন থেকে, যখন প্রাথমিকে ইংরেজি তোলা হয়েছে সিপিএম এর আমলে। শুধু তাই নয়, এক সেকেন্ড, এর সাথে আরেকটা জিনিস আমরা অ্যাড করব, যে যখন কম্পিউটারের একটা বিপ্লব সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন কিন্তু এই সিপিএমই সবার আগে কম্পিউটার আসতে দেয়নি বিভিন্ন অছিলায়। এই সিপিএমই সমস্ত যে কলকারখানা বন্ধ হয়েছে সেই সমস্ত কিছু বিভিন্ন জায়গায়, সেটা এই সিপিএম এর জন্য, যে সকল জায়গায় কংগ্রেস, এক সেকেন্ড আমি একটু সময় নেব, কংগ্রেসের আমলে যে কটা শিল্প, যে কটা কারখানা, যে কটা উন্নত মানের স্মার্ট সিটি হয়েছে, সেই সব কটাকে পরবর্তীকালে সিপিএম এর জামানা এসে সেগুলোকে ভোগ দখল করার চেষ্টা হয়েছে বিভিন্ন রকমের ধর্মঘটের নামে, এবং তৃণমূল যখন থেকে এসছে তখন সেগুলোকে বিক্রি করে দিয়ে পুরোপুরি আমি আসবো। সেটাকে বেসরকারি এদিকে কোনো করার প্রশ্ন- চেষ্টা নিয়ে যাওয়া হয়েছে। অভিজিৎ, এক এছাড়া আর সেকেন্ড। কিছু এদিকে কোনো হয়নি। প্রশ্ন আছে কি একটু নেই? হাত তুলবেন প্লিজ। সামনে যে মহিলারা রয়েছেন, আচ্ছা ওনার কাছে যাও। ব্ল্যাক সালভার, হ্যাঁ এখানে উপস্থিত সকলকে আমার হ্যাঁ, সরাসরি প্রশ্নে আসুন। কাকে বলছি প্রশ্ন? এসআইআর মানেটা কি? সিলেক্টেড ইন্ডিয়া রিফিউজড। এই আমরা মানে মানুষকে বৈধ ভোটার কেন আমরা ভোট দিতে পারবো না? আগে এই উত্তরটা আমাদেরকে দিতে হবে। আপনার কি নাম তারপরে- উঠেছে? আপনার কি নাম উঠেছে? আমার নাম উঠেছে, কিন্তু আমার ভাইয়ের বইয়ের নাম কেন উঠলো না? মানে তার কি ডিলিটেড হয়ে গেছে? ডিলিটেড কেন হবে সেইটা? আচ্ছা, তিনি এর আগের বারেও ভোট হ্যাঁ, দিয়েছেন, তিনি ভোট এখানকারই দিয়েছে, বাসিন্দা, এখানকার বাসিন্দা। ডকুমেন্ট সমস্ত জমা দিয়েছেন, সমস্ত ডকুমেন্টস তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারপরেও তার নাম ওঠেনি। তারপরেও তার নাম ওঠেনি। তো এই পৌলমী, এই যে প্রশ্নটা, যে ভ্যালিড ভোটারের নাম কেন বাদ যাবে? দেখুন, অনেক ক্ষেত্রেই যে জায়গায় আমরা দেখেছি অনেক ক্ষেত্রে ভ্যালিড ভোটারের নাম বাদ গিয়েছে এবং তাদের জন্যই 6 নম্বর ফর্ম যেটা বলা হয়েছে সেটা পূর্ণ করলে পারে সেখান থেকে দাঁড়িয়ে প্রসেসিং হবে এবং নাম উঠবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই যে সমস্ত বিএলআরওরা কাজ করেছেন, বিএলওরা কাজ করেছেন, তাদের কাজের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমাদের রাজনৈতিক যারা আমরা ওখানে ছিলাম তাদের সাথে, সেই ক্ষেত্রে অনেক রকমের গাফিলতি হয়েছে। এটা তো আমাদের অস্বীকারের কোনো জায়গা নেই। এই এসআইআর প্রক্রিয়া আজকে হঠাৎ একটা করে কথা বলুন না, পৌলমী, যে বাকি আসেনি। 12টা 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি এই প্রসঙ্গটা এলো না। এটা হলো পশ্চিমবঙ্গ। মৌপ্রিয়া, আমাদের বুঝতে হবে এটা পশ্চিমবঙ্গ। এখানে পশ্চিমবঙ্গে অনেক কিছুই ঘটে। এখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অন্যায়কে প্রতিস্থাপিত করবার জন্য অনেক ঘটনাই ঘটে, যে ঘটনার মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গে আমি উত্তর নিয়ে বারবার অভিজিৎ করে- ব্যানার্জির, একদম অভিজিৎ ব্যানার্জির, সবচেয়ে বড় কথা হচ্ছে দিনের শেষে আমরা একটা জিনিসই জানি, প্লিজ এটা বলতে। পশ্চিমবঙ্গবাসী এবং যারা পশ্চিম বাংলায় বসবাস করে সমস্ত বাঙালি সহ বঙ্গবাসী স্যারে বিশ্বাস করে না, ম্যাডামের ওপরই বিশ্বাস রাখে। আর দ্বিতীয় কথা, আমার আগের দিদি বলছিল এক এক করে। স্কুলের যে ব্যাপারটা বলছিল, দুটো স্কুলের নাম বললে স্কুল বন্ধ, শিল্পায়নের কথা বলছে। ওনাদের মতো বালির বুকে দাঁড়িয়ে চিনকিউ বা ভিয়েতনামের কথা বলবো না, এখানে দাঁড়িয়ে বলবো 34 বছরে সিপিএম এর শাসনকালে হাওড়াও যাব না, কালীতলা থেকে বালির মধ্যে 20খানা কারখানা বন্ধ করে দিয়েছিল। এর জবাব দেবে? নাম বলবো লাইন দিয়ে নাম আমরাও বলতে পারি।
হিন্দুস্তান সিলস থেকে শুরু করে মনাক্সিয়া থেকে শুরু করে জিন্দাল ইন্ডিয়া থেকে শুরু করে কমোলাইট, ইন্ডিয়ান রাবার, কেম রাবার, ভিক্টোরিয়া কটন মিল, কিন্তু আপনাদের সময় কটা নতুন শিল্প হবে। এখন আপনারা জোটে নেই, এক সেকেন্ড, এখন আপনারা জোটে, এক সেকেন্ড, প্রিয়াঙ্কা ভুলে যাচ্ছেন, প্রিয়াঙ্কা ভুলে যাচ্ছেন, এখন আপনারা জোটে নেই, কাজে অলকাদি হয়ে আপনাকে ব্যাট করতে হবে না। ভুলিনি, কিন্তু আমরা জানতে অলকাদি পারি হচ্ছে যে যেটা করেছে সেটাকেই কন্টিনিউ করেছে। আমার শুধু একটা 294 টায় আপনারা প্রার্থী দিচ্ছেন। এখন এক যে সেকেন্ড। শিল্পগুলো তাহলে কি বলছি সব আমি ভুল বলছি না এখানে না না, বসে? একটা কথা উনি বলছেন, নাম করে করে বললেন যে এই কারখানাগুলো যে বন্ধ হয়েছিল তার দায় আপনাদের নিতে। আজকে কারখানাগুলো আপনারা দিন। এক সেকেন্ড, তখন তো CITU সংগঠন। অভিজিৎ এক সেকেন্ড, সে এক সেকেন্ড, সেই সময় দাঁড়িয়ে একের পর এক কারখানা বন্ধ হওয়া, চাকরি কর্মসংস্থানের কথা আপনারা এখন বলছেন। 34 বছর কি হয়েছে? 34 বছরে 34 বছরে কি না করেছে বলুন, কি করেনি? বারবার 34 বছর বলছেন। সাগর দত্ত মেডিকেল কলেজ, হলদিয়া পেট্রোকেমিক্যাল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ, সামান্য কি করেনি সেটা বলুন। 34 বছরে সেক্টর 5 তো 34 বছরে হয়েছে, উইপ্রো 34 বছর। তৃণমূলের আমলে কত মেডিকেল কলেজ নিজেদের দেশের প্রবলেম বাদ দিয়ে বাদবাকি সমস্ত বিদেশের প্রবলেম নিয়ে আপনাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন আন্দোলন করে। আগে নিজেদের দেশের প্রবলেম আন্দোলন করে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে এসএফআই ডিআইএফআই এর আন্দোলন কোথায়? আগে সেগুলো তো বলুন। তৃণমূলের আমলে হসপিটালগুলো গিয়ে দেখুন, দেখেছি। বেশি দূর যেতে হবে না, সত্যবেলাতে গিয়ে দেখুন, ওখানে ফুয়োর চলছে। আজকে দেখুন মনে হবে মাল্টি অভিজিৎ এক স্পেশালিটি। সেকেন্ড, অভিজিৎ এক সেকেন্ড, পৌলমী এক সেকেন্ড, অলকাদি এক সেকেন্ড, আমি প্রিয়াঙ্কার কাছে একটু আসি। আমার একটাই প্রশ্ন, অদ্ভুত লাগছে এখানে তখন থেকে সিপিএম এবং তৃণমূল দুজনকে বলছেন আপনি কি করেছেন, আপনি কি করেছেন। আরে বাবা, আপনারা দুজনেই একই জিনিস করেছেন। উনি যেটাকে করেছেন শুধুমাত্র রংটা চেঞ্জ হয়েছে। কংগ্রেস অনেক উন্নয়ন করেছে। হ্যাঁ, এবং আপনারা আমাদেরকে ছাড়া ক্ষমতায় আসতেও পারতেন না, এটাও আগে স্বীকার করুন। 2011-এ কিন্তু আপনারা আমাদের দয়ায় ক্ষমতায় এসেছেন। মাথায় রাখতে হবে দিদি, এপিএল বিপিএল তালিকার মধ্যে দিয়ে গরিব মানুষকে ভাগ করেছিল এই কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তাদের সাথে জোট করেছিলেন কেন? এখনো ইন্ডিয়া গণতন্ত্রকে মজবুত করেছে। অভিজিৎ বাবু, একই সঙ্গে এই কথাটাও মনে রাখতে হবে যে মানরেগায় কেন টাকা রিলিজ করা হয়নি ইত্যাদি, এগুলো নিয়ে আপনারা সরব হচ্ছেন। মানরেগা কিন্তু ইউপিএ 1 আমলের ফ্ল্যাগশিপ প্রজেক্ট, এবং যখন এটা নেওয়া হয় সেই সময় কিন্তু বামেরা হচ্ছে বাইরে থেকে সেই সরকারকে সাপোর্ট দিচ্ছে। তো মানরেগাও কিন্তু এই যে ওয়েলফেয়ার স্টেটের যে জনকল্যাণমূলক যে স্কিমস গুলো তার মধ্যে অন্যতম। আমি আসি প্রিয়াঙ্কা, কিন্তু প্রিয়াঙ্কা পয়েন্ট হচ্ছে যে আপনারা না রাজ্যে ক্ষমতায় রয়েছেন না কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে এবং শূন্য থেকে শুরু, কারণ সাগরদিঘির আপনাদের যে বাইরন বিশ্বাস, তাকে 3 মাসের বেশি আপনারা রাখতে পারেননি দলে। তো আপনারা কি নিয়ে, মানে কিভাবে ভরসা চাইতে যাবেন মানুষের কাছে? দেখুন, আজকে এই বাংলার যিনি রূপকার যাকে আমরা বলি সেটা হলো বিধানচন্দ্র রায়, এবং তিনি কার মুখ্যমন্ত্রী ছিলেন? কংগ্রেস দলের। তার পরবর্তীকালে আপনি আমাকে বলুন কটা স্মার্ট সিটি হয়েছে, কটা নতুন কলকারখানা হয়েছে, কটা আইআইটি হয়েছে? এই রাজ্যে একমাত্র আইআইটি খড়গপুর আইআইটি, সেটা কার আমলে হয়েছে? সমস্ত উন্নয়ন, আপনি উন্নয়নমূলক কাজগুলো যদি দেখেন কংগ্রেস আমলে হয়েছে। আমরা ভরসা করেছিলাম যখন 34 বছরের বাম শাসনে আমরা সকলে আমাদের দমবন্ধ পরিবেশ, তখন আমরা ভেবেছিলাম যে তৃণমূলের সাথে আমরা একসাথে যদি আমরা আসি, আমরা হয়তো মানুষের একটা কিছু সম্ভাবনাময় কোনো ভবিষ্যৎ দিতে পারবো, বাংলাকে আবার নতুন করে গড়তে পারবো। কিন্তু দেখলাম তৃণমূল এসে শুধুমাত্র জার্সিটা বদল হলো, যে গুন্ডারা সিপিএম এর হয়ে কাজ করতো তারাই তৃণমূলের হয়ে কাজ করতে শুরু করে দিল, এবং তারা তারপর আরো বেশি করে। আমার এখানে একটা প্রশ্ন আছে, সিপিএম থেকে যত নেতা তৃণমূল কংগ্রেসে গেছে, কংগ্রেস থেকেই তো ঢেলে তৃণমূল কংগ্রেসে গেছে। কাজে যদি তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল হয়ে যায়, তাহলে তো কংগ্রেস থেকেই একের পর এক লোক আপনাদের গেল কেন সেখানে? শুনুন, প্যারেড করতে করতে নিশ্চয়ই আপনি যে কথাটা বলছেন, আবার ফিরেওছেন মৌসুম ব্যানার্জি, নূর, অভিজিৎ মুখার্জি, তাদের আজকেও একটা জয়েনিং হয়েছে। আজকেও বাদুড়িয়ার বিধায়ক তিনিও জয়েন করেছেন। কিন্তু বিষয় হলো যে কথা বলতে দিন। আরে কথাই বলতে দেবেন না, তাহলে কিভাবে কংগ্রেস সারা জায়গায় ধুয়ে পাঁচ হয়ে গেছে। এখন উনি কি করেছে? আমার তো একটাই কথা, কংগ্রেসের আমলে যেগুলো ছিল সেগুলোকে বিক্রি করে দিলেন, ধর্মঘট করে সেগুলোকে উঠিয়ে দিলেন কেন? এবং সেগুলো বিক্রি করে আজকে বিভিন্ন জায়গায় বেসরকারীকরণ করা হচ্ছে কেন? ভোটের ক্যারাভান, বালি থেকে ভোটের ক্যারাভান নিয়ে ফিরছি ছোট্ট একটা ব্রেকের পর।